বাংলাদেশি হিসেবে স্বর্ণ জয় করে আব্দুর রহমান আলিফ। এছাড়াও আরো অনেক অর্জন ক্রীড়া ক্ষেত্রে বিগত সময় আমাদের আছে। বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ জিতলো এটা উল্লেখ করা হয়নি বোধহয়। ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম, এছাড়াও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে 2024-25 অর্থ বছরে 14,30,00,000 টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেএসপির মাধ্যমে আত্মরক্ষার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রকল্প এর মাধ্যমে 8,850 জনকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণের জন্য তাইকোয়ান্ডো, জুডো, কারাতে ও শুটিং শেখানোর প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা। বিকেএসপির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বিএসআই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে সেন্টার অফ এক্সেলেন্স স্লোগানে এটি নির্মিত হবে। প্রকল্পটির প্রি ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে। প্রি ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদনের আলোকে ডিপিপি প্রণয়ন করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম, আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় অংশই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। 2024-25 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট 3,40,626 জন যুব ও যুবাকে প্রশিক্ষণ প্রদান করা হয়, ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার 103% অর্জন করা সম্ভব হয়। শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক প্রকল্প, 16 জেলায় 6,400 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দেশের 48 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত 4,800 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা যুব ও যুবাদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করেছে। আমি খোঁজ নিয়ে জানলাম যে এই প্রকল্প থেকে প্রশিক্ষিত কেউ $1 লাখ বেশি ইতিমধ্যে আয়ও করে ফেলেছেন। যুব ঋণ কর্মসূচি 2024-25 অর্থ বছরে 26,612 জনকে 15,270 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান মূলক জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী 1,076 জন শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত 600 জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক প্রশিক্ষিত 34,331 জন যুব নারী প্রশিক্ষণ শেষে সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 64 জেলায় 9,600 জন যুবককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বেসিক ও অ্যাডভান্স প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জুলাই 2024 গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আর্থসামাজিক অবস্থা সুদৃঢ়করণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃজন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যুব ও শহীদ পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা পাশ করা হয়েছে, আপনারা জানেন। যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালায় কমপ্লিট স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড করার জন্য আরও যা যা প্রয়োজন খুবই বিস্তর একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের যেই স্টার্টআপ ইকোসিস্টেম সেটা আরও শক্তিশালীভাবে গড়ে উঠবে। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে 1,678 জন ক্রীড়াসেবীকে বাৎসরিক 24,000 টাকা করে মোট 4,02,72,000 টাকা প্রদান করা হয়েছে এবং আমরা মাসিক ক্রীড়া ভাতা 2,000 টাকা করে 2,000 টাকার পরিবর্তে এটা বৃদ্ধি করে 3,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়াও অসুস্থ, আহত ও অসমর্থ অসচ্ছল খেলোয়াড়দের এককালীন চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর আপনারা হয়তো দেখেছেন আজকে ইতিমধ্যে আমরা যেটা কমিট করেছিলাম ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ জয়ের পরে, সেটা আজকে আমাদের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগে আমরা অনেক সময় দেখেছি যে কমিটমেন্ট করা হয় কিন্তু পৌঁছে দেওয়া হয় না, এই জন্য আমাদের
উদ্দেশ্য ছিল খুব দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা। এছাড়াও আরও হয়তো উল্লেখ করা হয়নি বা আসেনি এরকম আরও অনেক কাজ আমরা করেছি, আপনাদের মাধ্যমেই দেশবাসী সেটা জেনেছে। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং আমরাও জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সেই সরকারের অংশ হই এবং এটা তো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজ। এই মন্ত্রণালয়ের বাইরেও আমাদের অনেক কাজই করতে হয়েছে এবং ন্যাশনাল পলিসি আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরও অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। যদি উদাহরণ দিই, আমাদের যেই আমরা নিজেরও এটা নিয়ে আন্দোলন করেছিলাম যে 1400 টাকা 2000 টাকা হচ্ছে লাগে চাকরিতে আবেদন করতে, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় মাত্র 50 থেকে 200 টাকার মধ্যে নিয়ে আসা গেছে। এছাড়াও এরকম আরও উল্লেখযোগ্য আরও অনেক উদ্যোগ, অনেক কাজ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, যেটা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যে তরুণরা নেমে এসেছিল, জীবন দিয়েছিল, তাদের জন্য তাদের উপকারে আসে। এবং আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগকর্তা ছিল বিগত এই কিছু সময়ে। আপনারা দেখেছেন যে আমরা 1600 জনেরও বেশি অধিকের একটা নিয়োগ মাত্র 3-4 মাসে সম্পন্ন করেছি, যেগুলো সাধারণত প্রসেসে গেলে 1.5 থেকে 2 বছর লেগে যায়। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করার পর এটা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের জায়গা থেকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করে যাওয়া এবং আমি আমার দায়িত্বকালে সর্বোচ্চ সেটা করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা অবশ্যই দেশবাসীর বিবেচনার বিষয়। সেই জন্যই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমাদের গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে সর্বশেষ আপডেট এবং কি কি বাস্তবায়ন করেছি সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আমরা সবাই একটা করে প্রশ্ন এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন সেভাবে আসলে ডিস্টিংগুইশ ভাবে চিন্তা করার সময় হয় নাই। তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের করবেন, এটাই প্রত্যাশা থাকবে। মিনিস্ট্রি কেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে। বিগত এই প্রায় 1.5 বছরে আমার মনে হয় যে আমি এর আগের আমার জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি তা এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এটা আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল।
তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। ধোঁয়াশা রাখছি না, এ বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে কথা বললেন, যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন, তারা আরো আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে, আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সেই কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ ওই ব্রিজের আগের যেই নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, সেই ফলকের একটা ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরিবিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণও তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। এখন সরকারি কর্মকর্তা, এটা খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা সচিবালয় ব্রিজ কভার করেন, এটা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকেই নাম পরিবর্তন করার প্রয়োজন বোধ হয়েছে মন্ত্রণালয়ের, এবং স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করেছে এবং সেখানে এক ধরনের ওই ব্যক্তিরই উদ্যোগে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই মামলাও গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইন প্রসিডিং চলছে। আমরা আমাদের গণঅভ্যুত্থানের শহীদ, আপনারা জানেন যে রিয়া গোপ, তিনি সনাতন ধর্মী এবং একটা ছোট বাচ্চা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ওই ক্রীড়া স্থাপনার নামকরণ করেছি। অবশ্যই সুলতানা কামালের প্রতিও আমাদের সম্মান আছে এবং আমরা যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানের বা ক্রীড়া স্থাপনার নামে নামকরণ করে আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। তবে থ্যাঙ্কস টু মাই টিম, যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন, ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেন নাই। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি, অনেক কাজই হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরেও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা খুব দ্রুততার সাথে কাজ বাস্তবায়ন করেছেন। একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়েনিং পেয়েছেন, কিন্তু আপনারা জানেন যে প্র্যাকটিস অনুযায়ী তার জয়েনিং লেটারটা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে অ্যাকসেপ্ট করতে হয়, এবং এইটা পল্লী উন্নয়ন সমবায় বিভাগে প্রথমবার হয় নাই। এটা এর আগে এই সরকারের আমলেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হয়েছে এবং আরও একটা মন্ত্রণালয়ে হয়েছে, যে শ্রম মন্ত্রণালয়ও হয়েছে। উপদেষ্টা জয়েনিংটা অ্যাকসেপ্ট না করার কারণে ফিরে যেতে হয়েছে।
এটাই প্র্যাকটিস এবং এটাই নিয়ম। এখানে নিয়মের বাইরে কোনো কিছু হয় নাই। এবং যেটা ওই আঞ্চলিক পক্ষপাতের বিষয়ে যেই অভিযোগটা এসছে, আপনারা হয়তো দেখেছেন যে প্রথম আলোর একদম ফ্রন্ট পেজে খুবই সুন্দর ভাষায় একটা হেডলাইন দেওয়া হয়েছিল যে ওই আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমি জানি না ওনারা কিসের ভিত্তিতে নিউজ করেছেন, কারণ সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আর কোনো একনেক বৈঠক হবে না, তো এই সরকার আমলে পাস হচ্ছে না। ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে, কারণ সাধারণ জনগণ হয়তো এত জটিলতা বোঝে না যে প্রজেক্ট পাস হলো কি হলো না সেটা তারা দেখে না, নিউজ দেখেই মনে করতে পারে যে এটা এখানে হয়েছে। আবার নিউজের 2টা জেলার কথাই উল্লেখ করা হয়েছে, অথচ এরকম প্রজেক্ট 20টা 24টা জেলায় আছে। আমাদের সময়ে নেওয়া হয়েছে 4টা জেলায়, এর আগে নেওয়া হয়েছে 20টা জেলায় এবং আরও এরকম 6-7টা জেলায় প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো এটা অনেক সময় প্রেজেন্টেশনের কারণে মনে হতে পারে অথবা উদ্দেশ্যপূর্ণভাবে প্রেজেন্ট করা হতে পারে, তবে চূড়ান্তভাবে পাস হওয়ার আগে নিউজ করাটাও আই থিঙ্ক যে কতটুকু বাস্তবসম্মত এবং অনেক সময় পারসেপশনটা তৈরি করা যায় এই নিউজ করার মাধ্যমে। কারণ সাধারণ জনগণ হয়তো আপনারা যারা সচিবালয় বিট কভার করেন তারা জানেন যে একটা প্রকল্প পাস হওয়ার প্রক্রিয়াগুলো কি কি বা কখন চূড়ান্তভাবে পাস হয়ে এসছে, কিন্তু সাধারণ জনগণ তো আর সেটা বোঝে না। তারা নিউজ দেখেই মনে করে যে হয়ে গেছে, কিন্তু আসলে ওই প্রকল্পটা পাসই হয় নাই। কিন্তু এটা দিয়ে নিউজ করে এক ধরনের পারসেপশন তৈরি করে ফেলা হয়েছে যে আসিফ মাহমুদ স্থানীয় পদক্ষেপ করছেন। এবং উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেস উইং আছে সেখান থেকে। আমাদের দেশ ওয়েস্টমিনিস্টার স্টাইলে চলছে না, আমাদের দেশ যে স্টাইলে চলছে সেই স্টাইলেই তো চলছে। আনটিল এই জিনিসগুলো সংস্কার হোক বা ইয়ে হোক তার আগ পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারবো না।